হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 23তম পর্বে। আসুন আজকে দেখে নিই প্রথম প্রশ্ন কে করেছেন। আজকে প্রথম প্রশ্ন করেছেন বিকাশ খান। উনি বলেছেন 10% রাউন্ডেড আপ টু নেক্সট হায়ার ডিজিট এর নিয়মটা ভুল ব্যাখ্যা করছেন আপনি। অর্থাৎ উনি বলছেন যে 11 হলে দুজন আর 10 হলে একজন, 21 থেকে 29 মানে 3। অর্থাৎ যে কথাটা উনি বলতেছেন বিকাশবাবু, যে 0.1 মানেই ও পরের 1। অর্থাৎ যদি 11 হয় তাহলে 2 ধরতে হবে, 21 হলে 3 ধরতে হবে। আমি বলছি মাস্টারমশাই না, এই নিয়মটা আপনি একটু ভালো করে দেখুন। এই কারণে দেখুন, 31শে আগস্ট 2021 সালের একটি ভিডিও কনফারেন্সে, যেখানে WBCSSC সেক্রেটারি সমস্ত ডিআইএফদের সঙ্গে একটা মিটিং করেছিলেন। তো সেখানে একটা রাউন্ডেড আপ টু হায়ার ডিজিটে একটা সূত্র দেওয়া হয় যে 5 থেকে 14 হলে একজন, 15 থেকে 24 হলে দুজন এবং 25 থেকে 34 হলে 3 জন। তো সেই নিয়ম কথা আমি বলেছি এবং আমি নিশ্চিত করেই বলেছি। এরপরে প্রশ্ন করেছেন বিদ্যুৎ মুখার্জি। উনি বলছেন হোয়াট ইজ দি ফেট অফ এইচএস টিচার্স, এসএসসি ডিনাইড টু ইস্যু রেকমেন্ডেশন। অর্থাৎ উনি বলতে যাচ্ছেন যে হায়ার সেকেন্ডারি টিচারদের ভাগ্যটা কী, কারণ এসএসসি রেকমেন্ডেশন ইস্যুকে ডিনাইড করে দিচ্ছেন। এইখানে মানে অনেকের বিশ্বাস যে হায়ার সেকেন্ডারি বা এইচএস সেকশনের সিঙ্গেল টিচারদেরকে এসএসসি আটকে দিচ্ছে বা ডিআই আটকে দিচ্ছেন কিংবা এইচও আটকে দিচ্ছেন, কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভুল ধারণা। কারণ এই 2021 সালে যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস তার 5 নম্বর ধারায় 2015 সালের সংশোধিত 6 নম্বর ধারার 2 উপনিয়মের সিতে লেখা আছে। কি বললাম? 2021 সালের যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস তার 5 নম্বর ধারায় 2015 সালের 6 নম্বর নিয়মটাকে অ্যামেন্ড করেছে, অর্থাৎ এখানে এই নিয়মটাকে সংশোধন করেছে। তো ওই 6 নম্বরটাকে নিয়মটাকে ওই যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ওই 6 নম্বর ধারায় 2 নম্বর উপনিয়মের সিতে লেখা আছে যে একটি বিদ্যালয়ের যে কোনো পার্টিকুলার সাবজেক্ট, এখানে কিন্তু একবারও বলা নেই যে সেকশন কোথাও বলা আছে, যে এখানে যে এইচএস সেকশান কি মাধ্যমিক সেকশান কিংবা 8 পর্যন্ত সেকশান, এখানে কোনো কিছু কিন্তু একবারে বলা নেই। এখানে লেখা আছে পার্টিকুলার সাবজেক্ট। অর্থাৎ যদি মাধ্যমিক লেভেলেও কোনো সাবজেক্ট টিচার একজন হয় তাহলেও তিনি কিন্তু আটকে যাবেন সিঙ্গেল টিচার হিসেবে। তাই এখানে এইচএস টিচার হিসেবে হায়ার সেকেন্ডারি শিক্ষকের ভাগ্য কী, এই প্রশ্নটা এখানে আসার কোনো কথা নয়। কারণ এখানে হবে যে কোনো সাবজেক্ট টিচার, পার্টিকুলার যে সাবজেক্ট যেখানে ওনাকে ছাড়ার পরে শূন্য বা সিঙ্গেল টিচার হিসেবে ওনাকে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন করেছেন রুমা ঘোষ। উনি বলছেন পুরুলিয়া ডিআই স্যার সিঙ্গেল টিচার বলে ব্যাক করেছেন। এর প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি, তাহলেও আপনার প্রশ্নকে শ্রদ্ধা করে আমি আরেকবার দিচ্ছি। 31শে আগস্ট 2021 সালের একটি ভিডিও কনফারেন্সে WBCSSC সেক্রেটারি সমস্ত ডিআই সাহেবের সঙ্গে দেখা করে ভিডিও কনফারেন্স করেন। তো সেই ভিডিও কনফারেন্সের সময় তিনি একবারে পরিষ্কার করে বলে দেন যে সমস্ত বিদ্যালয়ে সে মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক হোক, যদি তার সাবজেক্ট টিচার চলে যাওয়ার পরে ওই বিষয়ে নট কমেন্সুরেট উইথ দি রোল টাইম অর সাবজেক্ট টিচার বিকাম 0, তাহলে কিন্তু এটা কিন্তু শ্যাল নট ফরওয়ার্ড। এবং তিনি ডিআইদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সাবজেক্ট টিচার যে এই সমস্ত সিঙ্গেল টিচারদেরকে ছাড়া হবে না, এবং ডিআই এই মর্মে এইচওদেরকে বলেছেন যে এই মুহূর্তে সিঙ্গেল টিচারদেরকে ফরওয়ার্ড না করতে। ফলে এই দোষটা পুরুলিয়ার ডিআই নয়, এটা একেবারে WBCSSC যে আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব তিনিই বলে দিয়েছেন। ফলে এই দোষটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে বলে দেওয়া আছে। ফলে এই দোষটা কিন্তু কখনোই এইচওআই নয় বা ডিআই নয়। নেক্সট প্রশ্ন করেছেন দেবাশিস মিত্র। উনি বলছেন জয়েনিং রিপোর্টে কাকে অ্যাড্রেস করতে হবে। মাস্টারমশাই, আপনি
আমার ফাইলে যাবেন, আমার ফাইলে দেখবেন জয়েনিং রিপোর্ট কীভাবে লিখতে হয় একটা ভিডিও আছে। সেই ভিডিওটা দেখার পরে আপনার সমস্ত প্রশ্ন জয়েনিং রিপোর্ট নিয়ে আশা করা যায় অবশ্যই মিটে যাবে। নেক্সট প্রশ্ন করেছেন গৌরব প্রামাণিক। উনি বলছেন 2 ইয়ার্স কমপ্লিট হলে মেডিকেল গ্রাউন্ডে কি অ্যাপ্লাই করা যাবে? যাবে, অবশ্যই আমি বলবো তখনই যদি 2 বছর পরে ম্যানেজিং কমিটি একটি রেজলিউশন করে আপনার চাকরি কনফার্মেশন একটা নোটিশ দেয়। কারণ চাকরি পাওয়ার সময় আমরা একটা রেকমেন্ডেশনে মেমো নাম্বার পাই, সেই মেমো নাম্বারের বলে আমরা জয়েনিং রিপোর্ট লিখে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া হয়, অ্যাপয়েন্টমেন্টের মেমো নাম্বার দিয়ে অ্যাপ্রুভাল করা হয়, অ্যাপ্রুভালটের মেমো নাম্বার পাওয়ার পরে এবার যদি কোনো মানে কি বলবো, যদি কোনো অ্যাডিশনাল টিচার হন তাহলে ওনাকে 2 বছর পরে আবার, যার নাম হচ্ছে রুলস অফ রিটেনশান, 2 বছর পরে ওনাকে রিটেনশান করে আবার একটা নতুন অ্যাপ্রুভাল পেতে হয়। কিন্তু যদি আপনি অ্যাডিশনাল হোক বা নর্মাল হোক, 2 বছর পরে কিন্তু ম্যানেজিং কমিটির নিয়ম আপনাকে একটি রেজলিউশন করে আপনাকে একটা কনফার্মেশান দেবে এবং ওই রেজলিউশন নাম্বার এবং ডেটটা কিন্তু অবশ্যই প্রয়োজন, ওটাকে মানে সবসময় আমাদের কাছে রাখতে হবে। ফলে যদি 2 বছরের মধ্যে আপনাকে ম্যানেজিং কমিটি কনফার্মেশান না দেয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি কনফার্মেশান নাম্বার আপনি পেয়ে যান তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন মেডিকেল গ্রাউন্ডে 2 বছর হয়ে গেলে। নেক্সট প্রশ্ন করেছেন শক্তি মণ্ডল। উনি বলছেন জেনারেল ট্রান্সফার ডিপিএসসি থেকে, মানে ডিপিএসসিতে আটকে আছে, 3টি স্কুল ফিল আপ হওয়ার জন্য শো করছে ওয়েট ফর সাম ডেজ। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতেও বলছি যে 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলস হোক বা 2021 সালের সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস হোক, এর কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে স্পেশাল গ্রাউন্ড বা প্রেফার্ড গ্রাউন্ড বা প্রায়োরিটি রিজন, অর্থাৎ যেনারা মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যাপ্লাই করেছেন, ফিমেল টিচার যেনাদের হাজব্যান্ড মারা গেছে কিংবা যেনারা ডাইভোর্সি কিংবা 57 ইয়ার্সের উপরে এজ, এদের নাম হচ্ছে প্রেফার্ড ক্যাটাগরি। তো মেডিকেল গ্রাউন্ড হোক, প্রেফার্ড গ্রাউন্ড হোক, স্পেশাল হোক কিংবা প্রায়োরিটি হোক, ইনাদের চান্স আগে। তো আপনি যখন অ্যাপ্লাই করেন আপনার রেকমেন্ডেশন পাওয়ার আগে এবং রেকমেন্ডেশন সুপারিশ হওয়ার আগে যদি কোনো স্পেশাল গ্রাউন্ড বা কোনো প্রেফার্ড ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকা ওই স্কুলে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু ওই স্কুল তিনি সবার আগে চান্স পাবেন, কারণ ওনাদের নাম হচ্ছে প্রেফার্ড ক্যাটাগরি। যে ঘটনাটা আপনার ক্ষেত্রে হয়েছে, আপনি ডিপিএসসি থেকে সুপারিশ পাওয়ার আগেই ওই 3টে স্কুল, যে 3টি স্কুলে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই 3টি স্কুলই আপনার ফিল আপ হয়ে গেছে। এখন আপনি যদি এনি আদার, আপনি এখানে বলেননি আপনি কোন গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন, আপনি যদি এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ওই আবেদন ক্যান্সেল হয়ে যেতেও পারে। তবে যেহেতু রেকমেন্ডেশন ইস্যু হওয়ার আগে আপনার ক্যান্সেল হয়ে গেছে এবং আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছে ওয়েট ফর সাম ডেজ, তাই আপনাকে ওয়েট করতে হবে। এবং স্পেশাল গ্রাউন্ডে যে 3টি বিদ্যালয় আপনি অ্যাপ্লাই করেছিলেন সেগুলো ফিল আপ হয়ে গেছে, তাহলে পাশাপাশি আপনাকে আরও 3টি বিদ্যালয় এখন থেকে আপনাকে খোঁজার চেষ্টা করতে হবে এবং ক্রমশ আপনাকে খোঁজখবর নিতে হবে যে কখন আপনার এই ওয়েট ফর সাম ডেটা অমিট হয়ে আপনি আবার অ্যাক্টিভলি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। নেক্সট প্রশ্ন করেছেন কাশিরড ওরাং। তো কাশিরড ওরাংবাবু বলছেন মেডিকেল গ্রাউন্ডে 250টা ক্যারেক্টার কি লাইকেবল হবে? আমার মনে হয় উনি এটা কি লিখতে হবে এটা বলে, মানে হয়তো কি লিখতে হবে এটা হয়তো উনি লিখতে চেয়েছিলেন, কিন্তু এখানে লাইকেবল লেখা হয়েছে, কারণ লাইকেবল বলে তো কোনো ওয়ার্ড এখানে নেই। কারণ মেডিকেল গ্রাউন্ডে উনি বলছেন যে 250টা ওয়ার্ড কি লিখতে হবে এটা হয়তো, মানে এটা হয়তো উনি আমাদের কাছে মানে কী বলে প্রশ্ন করতে চেয়েছিলেন। তো আমি এটাকে বলছি আমার মেডিকেল ক্যারেক্টার কী কী লিখতে হবে 250টা ওয়ার্ডে, এই নিয়ে একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে কোনো প্রশ্ন হলে আপনি আবার নেক্সট প্রশ্ন করতে পারেন। এরপরে প্রশ্ন করেছেন দেবু মাইতি। দেবু মাইতি বলছেন ডিআই আমার HY লেভেলে ব্যাক করেছেন কিন্তু আমার স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে না। অনেক সময় বলি, অনেক সময় স্ট্যাটাসটা ডরমেন্ট থাকে। কেন ডরমেন্ট থাকে?
যদি আপনার ইমেল আপডেট না হয়, যদি আপনার পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, প্রফেশনাল ডিটেলস এগুলো যদি আপডেটেড না থাকে, যদি কোনো না কোনো একটা পয়েন্ট আপনার আপডেট না থাকে, তাহলে কিন্তু সরাসরি আপনার স্ট্যাটাসটা নাও দেখাতে পারে। এটাকে নাম হচ্ছে ডরমেন্ট স্ট্যাটাস। তাই আপনাকে এই মুহূর্তে ডিআই অফিসে খোঁজ নিতে হবে যে আপনাকে ব্যাক করেছেন কেন, কী অর্থে করেছেন। নেক্সট প্রশ্ন করেছেন জিকে বলে একটি ইউটিউব চ্যানেল। উনি বলছেন জেনারেল ট্রান্সফার অন মেডিকেল গ্রাউন্ড সম্পর্কে কিছু বলুন স্যার। এর আগে মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে অনেকবার বলেছি, তা হলেও আপনার প্রশ্নকে সম্মান এবং শ্রদ্ধা করে আমি আরেকবার বলছি। 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার এ নিয়মে বলা আছে, যদি আপনার ম্যালিগন্যান্ট ডিজিজ হয়, যদি আপনার হার্ট ডিজিজ হয়, যদি আপনার রেনাল ডিজিজ বা রেনাল ফেলিওর হয়, থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, অর্থাৎ যদি আপনার এই হার্ট ডিজিজ, ম্যালিগন্যান্ট ডিজিজ, রেনাল ডিজিজ, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম যেগুলো থাকে, এবং এগুলো শুধু থাকলেই হবে না, এগুলো থাকার সঙ্গে সঙ্গে আপনার প্রেসক্রাইব ডক্টর মেনশন করে যে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, তাহলে অবশ্যই আপনি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন। ওই একই নিয়ম লেখা আছে উৎসশ্রী গাইডলাইনের 7 নম্বর নিয়মের 3 নম্বর উপনিয়মে, এবং ওই একই কথা আবার এই যে 8ই সেপ্টেম্বর 2021 সালে যে নতুন সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস তার 3 নম্বর ধারায় 2015 সালে যে সংশোধিত 4 নম্বর নিয়ম তার এতে লেখা আছে এই রোগগুলো থাকলে অবশ্যই আপনি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনার প্রশ্নে আমি উত্তর দিতে পারলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা চোখ রাখুন প্রতিদিন বিকাল 4:09 এই ধরনের আমি ক্রমশ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সমস্ত গাইডলাইন এবং সার্কুলার এবং অর্ডার দেখে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।